ঋষিরহাট থেকে দার্জিলিং এসেছিলাম। দেখুন টয় ট্রেন ঢুকছে, বেরিয়ে যাচ্ছে, ঘুম স্টেশন ক্রস করছে। এই যে কুচিরছে আওয়াজটার সাথে কত ছোটবেলা জড়িয়ে, তাই না? আমার জানলা দিয়ে ঘেরা এক টুকরো পৃথিবী, সেটুকুই দেখালাম। দেখুন বেশ পাহাড়িয়া যারা নেপালি মহিলারা সব ভুট্টা বিক্রি করছে। ওদের এক একটা ভুট্টা 40 টাকা করে। এবার আমরা সমতলে নেমে গেছি, দেখুন তাল শ্বাস কাটা হচ্ছে। নমস্কার সবাইকে। এবারের উত্তরবঙ্গ সফর নিয়ে আমি আপনাদের সাথে বারবার এসেছি আপনাদের কাছে, এটা বলার জন্য কি কি ঘুরলাম, কোথায় কেমন ছিলাম, এই সমস্ত। এই উপন্যাসের সারাংশ যেমন একটা অসার মনে হয়, ঠিক তেমনই ধারাবাহিকটা যখন কেটে যায় না, তখন মনে হয় যে কোথায় ছেড়ে গেলাম, কোন জায়গাটা। যাই হোক, মনে করিয়ে দিই, আমরা ঋষিরহাট থেকে দার্জিলিং এসেছিলাম। তারপর আমরা দার্জিলিং থেকে আমরা ফিরে যাব আমাদের নিজেদের গন্তব্যে। আপাতত আমরা দার্জিলিংয়ে যাচ্ছি। ঋষিরহাটে আমাদের 2 দিন থাকার কথা ছিল। আপনাদের জানিয়েছিলাম যে কেন থাকতে পারিনি। আমাদের একদিনে টাকা পয়সা সমস্ত নষ্ট হওয়া সত্ত্বেও আমরা বেরিয়ে গেলাম এখান থেকে, কারণ অত্যন্ত নোংরা আরশোলার উপদ্রব। বলতে বলতে দেখুন দার্জিলিংয়ের ঘুম স্টেশন। আমরা চলেছি দার্জিলিংয়ের পথে। ঘুম স্টেশনে গাড়িটা দাঁড়িয়েছে। আপনারা আওয়াজ পাচ্ছেন, টয় ট্রেন আসছে। যদিও আমাদের এই সফরে টয় ট্রেন চাপা হয়নি, কিন্তু টয় ট্রেনে আমরা এসেছি কারণ দেখতে পেয়েছি, দেখার ভীষণ ইচ্ছে ছিল। টয় ট্রেনটা দেখেছি, এর আগেও অনেকবার দেখেছি, কিন্তু আমাদের সামনে থেকে টয় ট্রেন যাবে, এটা তো ভীষণ ভালো লাগে, তাই না? আমরা ঘুম স্টেশনে জ্যামে দাঁড়িয়ে আছি, কারণ এই এলাকাটা খুব ব্যস্তপ্রবণ এলাকা এবং একটু জ্যাম হয়। দেখুন টয় ট্রেন ঢুকছে, বেরিয়ে যাচ্ছে, ঘুম স্টেশন ক্রস করছে। বেশ লাগলো ট্রেনটা। দেখুন একটা কামরা পুরো কাচের, দ্বিতীয় কামরা এবং তৃতীয় কামরা, 3টে কামরায় বেশ কিছু মানুষ নিয়ে টয় ট্রেন চলেছে তার নিজস্ব গন্তব্যের পথে। এবার আমাদের গাড়িও ছাড়বে, একটু একটু করে গাড়িগুলো আবার চলতে শুরু করছে। আমরা জ্যামে আটকে ছিলাম অনেকক্ষণ, তারপর সবুজের প্রান্তটা ধরে এই যে টয় ট্রেনের রাস্তাটা দেখা যাচ্ছে, আর তার পাশ দিয়ে গাড়ি চলাচল। এখানকার পাহাড়িয়া জায়গায় একটা ভালো জিনিস, কোনো গাড়ির কোনো তাড়া নেই, মানে হর্ন বাজিয়ে অথবা একজন আরেকজনকে ওভারটেক করা, এগুলো কিন্তু নেই। যেটা আমরা সমতলে পাই সেটা কিন্তু পাহাড়ে দেখা যায়। বলতে বলতেই দেখুন আমরা গাড়ির ভেতরে আরেকটা টয় ট্রেন ক্রস করছে, মানে অজস্র টয় ট্রেন। এটা দেখলাম, এটাও বেশ সুন্দর, 3টে কামরা। আমি জানি না এই টয় ট্রেনটাই আগে দেখেছিলাম কি না, বলতে পারবো না, তবে মনে হয় না, কারণ ওই টয় ট্রেনটা আমাদের ফেলে দিয়ে গেছিল। আবারও আসছে কয়লার ইঞ্জিন। এই যে কুচিরছে আওয়াজটার সাথে কত ছোটবেলা জড়িয়ে, তাই না? এই গাড়িটায় আবার 2টো কামরা, দেখুন 3টে নেই। আমরা আমাদের মতন আমরা চলেছি দার্জিলিংয়ের পথে। এলাম আমরা হোটেল নিরালা। এটা ম্যালের খুব কাছেই। হোটেলটি খুব ভালো, ম্যানেজারবাবু বাঙালি এবং অত্যন্ত অতিথি পরায়ণ তো বটেই, খুব পরোপকারী মানুষ। এবং ওনার সাথে একজন সহকারী ছিলেন, অত্যন্ত ভালো ছেলে। 403 নম্বর কামরায় আমরা আছি। যদিও একদিনের, এবং আমাদের পৌঁছতে প্রায় দুপুর। আগামীকালই আমরা ফিরে যাব আমাদের নিজস্ব, আবার আমরা শিলিগুড়ি নেমে যাব, এনজিপি, শিলিগুড়ি না। দেখুন বলতে বলতে আমার কামরাটায়, আমার যে ঘরটা আমাকে দেওয়া হয়েছে, মানে আমরা 2টো ঘর নিয়েছিলাম, 403 এবং 406। আপাতত আপনাদের 403 থেকে দেখাচ্ছি
জানলার বাইরের ভিউটা অসম্ভব সুন্দর, তাই না? কি মানে আমরা যারা সমতলের মানুষ, আমরা এত সুন্দর ভিউ তো পাই না। আমাদের সামনে কংক্রিটের দরজা জানলা, কোথায় আমরা পাহাড় পাই? আমরা তো পাহাড় পাই না। তাই পাহাড়, সমুদ্র, নদী এইসব যখন আমরা দেখি না, ভীষণভাবে মনটা চঞ্চল হয়। ঘরের সুবিধার জিনিসগুলো আপনাদের দেখানো হলো, ডিটেলসতে গেলাম না। বাথরুম যথাযথ, খুব যে বিশাল আরামদায়ক তাও নয়, আবার যে খুব খারাপ তাও নয়। বারবারই পর্দা সরিয়ে আমি বাইরের একটা কথোপকথন, আমার মনে হচ্ছিল এই পাহাড়, এই সমুদ্র, এই পাহাড় আর এই কুয়াশা, এরা পরস্পরের সাথে কথা বলছে। ভীষণ সুন্দর লাগছিল। জানলার ধারেই বসেছিলাম। এর আগে আমি দার্জিলিং এসে প্রচুর সাইট সিন করেছি, কাজে আমার নতুন করে টাইগার হিল বা অন্যান্য যে সমস্ত জায়গাগুলো আছে দেখার খুব যে ইচ্ছে ছিল তা নয়, আর সময়ও তো ছিল না। দেখুন পাহাড়ের রঙটা কেমন বদলাচ্ছে, আর তার সাথে সাথে মেঘেদের খেলা। মেঘ এখানে কখনো কালো, আবার কখনো বেশ উদাসীন সাদা দুধের মতো, যেন মনে হয় সাদা পোশাক পরে সে কি বলবো, তার এক অদ্ভুত আলোকিত রূপ। পাহাড়ের গায়ে বসতি রয়েছে অনেক, প্রচুর দেখুন দেখা যাচ্ছে ছোট ছোট ঘরবাড়ি। হয়তো ওগুলো ছোট নয়, আমি যেহেতু অনেকটা দূর থেকে দেখছি তাই আমার কাছে ছোট মানে মনে হচ্ছে। বেশ ভালো লাগছে। আমি অনেকটা সময় ধরেই এখানে দাঁড়িয়েছিলাম এবং তারপর আমি মোবাইলটা নিয়ে এসে ভিডিও করছিলাম যে এই সুন্দরতাটা আপনাদের সাথে ভাগ করি। এইসব জায়গায় জানেন মানে কি বলবো, স্তব্ধতারও তো অনেকগুলো ভাষা থাকে, আর নিস্তব্ধতার ভাষা বোধহয় ব্যাখ্যা করা যায় না। এটা একটা অনাবিল মুহূর্ত। আজ আমরা উত্তরবঙ্গ সফরের শেষ দিনে এসেছি। শেষ দিনে আমাদের লাস্ট গন্তব্য হচ্ছে দার্জিলিং। দেখুন আমি যে হোটেলটায় উঠেছি, হোটেল নিরালা, এখানে এটা বেশ উঁচু, আর পাহাড় আর মেঘের অদ্ভুত খেলা। দেখুন কেমন সুন্দর শহরটা লাগছে দূর থেকে। রাতের বেলা যখন আলো জ্বলবে তখন আরো সুন্দর লাগবে। সেই অঞ্জন দত্তের গানটা, আমার শৈশবের দার্জিলিংটা, যদিও আমার শৈশবের দার্জিলিং নয়, কিন্তু দার্জিলিং আমি এর আগে এসেছি এবং এই শহরটাকে খুব ভালোবেসেছি। আমি আপনাদের চেষ্টা করছি সুন্দর করে দেখানোর, কতটা হচ্ছে জানি না, কিন্তু যাই হোক। দেখুন আসার পথে টয় ট্রেন পেলাম 3-4টে। আমরা ঋষিরহাট থেকে দার্জিলিং পৌঁছেছি। বিস্তীর্ণ অরণ্য, তার সাথে পাহাড়, তার সাথে মেঘ এবং অসংখ্য বাড়ি, অর্থাৎ মানুষের, এখানে মানুষের মুখরতাও আছে। খুব জনবহুল দার্জিলিং শহর এবং খুব পুরনোও বটে। মানে ব্রিটিশ রাজত্বে দার্জিলিং শহরের বোধহয় দার্জিলিং শহরকে আরো বেশি করে ব্রিটিশরা আসার পর দার্জিলিং শহরটা উন্মোচিত হয়, এটাই বলা যায়, উন্মোচিত হয়। এবং এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য পরবর্তীকালেও বিভিন্নভাবে বিভিন্ন মানুষ চেষ্টা করেছেন। বিভিন্ন রকম বাড়ি আছে, কোনো ছাদ সমতল, যদিও
আজকাল আর তেমন বরফ পড়ে না, তাই সমতল করেছে ছাদগুলো, কিন্তু পুরনো বাড়ির ছাদগুলো সবই ঢাল, সে ছাদগুলো কিন্তু সমতল নয়। আমি আমার থেকে উপরে আর একটু ধরি, দেখবেন পাহাড়টা কত কাছে। মেঘেদের চলাচল চলছে কটা দিন ধরে। এই মেঘ, আকাশ, রোদ, বৃষ্টি, মানে প্রকৃতির সাথে আছি, প্রকৃতির সাথে অনাবিল কিছু মুহূর্ত, কিছু সময়, কিছুক্ষণ। পরে আবার আপনাদের কাছে আমি ম্যাল রোডে যদি যাই সেখানকার ভিডিও নিয়ে আসবো। আপাতত আমার জানলা দিয়ে যতটুকু দেখা যায়, আমার জানলা দিয়ে ঘেরা এক টুকরো পৃথিবী, সেটুকুই দেখালাম। বিকেলবেলায় এসেছি ম্যাল রোডে। যেমন দেখেছিলাম আগের বার বলতে 1997, অনেক পাল্টে গেছে। তা সত্ত্বেও দেখুন কেমন এই যে খুব নস্টালজিক লাগে এই সমস্ত দেখলে। ম্যাল রোডটা জনবহুল, প্রচুর পর্যটক, বিভিন্ন জিনিস, পসরা, সব কিছু নিয়ে মানুষ বসেছে। কত মানুষের চলাচল, তার মধ্যে কেউ গাড়ি পার্ক করছে, কেউ গাড়ি ঘোরানোর চেষ্টা করছে, যদিও ম্যাল রোডের উপরটায় গাড়ি চলাচল নিষেধ। হেঁটে হেঁটে দেখছি খানিকটা, আর হয়তো মেলানোর চেষ্টা করছি। মানে যা দেখেছিলাম তা তো অনেকটাই নেই, কিন্তু যা আছে, যেগুলো হয়েছে নতুন নতুন, সেগুলো খুব সুন্দর। সামনে দেখুন বেশ পাহাড়িয়া যারা নেপালি মহিলারা সব ভুট্টা বিক্রি করছে। ওদের এক একটা ভুট্টা 40 টাকা করে, কিন্তু এ মাথা থেকে ও মাথা দানা আছে, সবার এক দাম, লাইন দিয়ে বসেছে, আর পর্যটক কিনছেও। নানান ধরনের মানুষ, প্রতিটা মানুষের জীবন এক একটা উপন্যাস। আমি মানুষদের দেখি, বারবার দেখি, কি দেখি জানি না, হয়তো তার সুখ দুঃখ, ক্ষণিকের কথা, ক্ষণিকের ব্যস্ততা, কিংবা ক্ষণিকের উদাসীনতা, সবটুকুই দেখি। ম্যাল রোড ঘিরে নানান বয়সী মানুষ, কেউ বৃদ্ধ, কেউ তরুণ, কেউ কিশোর, কেউ যৌবনে, নানান রকম মানুষ। তার সাথে কিছু পায়রা উঠছিল, ওখানে প্রচুর পায়রা ছিল জানেন। আমরা এবার চলে আসছি দার্জিলিং ছেড়ে। এখন আমরা দার্জিলিং ছেড়ে সমতলে নামব। আমাদের গন্তব্য হচ্ছে এনজিপি। আমরা একটু সকাল সকাল বেরিয়েছি, কারণ যেহেতু আমাদের ট্রেন 8:30, পাহাড়ে আগের দিন ভীষণ জ্যাম পেয়েছিলাম। দার্জিলিংয়ের রাস্তা অনেকটা সময় নিয়েছিল। সেই সোনাদা বলে একটা স্টেশন, ঘুম স্টেশন, এখানে অনেকক্ষণ লম্বা গাড়ির জ্যাম ছিল। যেহেতু আমাদের সঙ্গে আমার পোষ্য গুবলু আছে, তাই আমার হাজব্যান্ডের একটা ব্যস্ততা যে তাড়াতাড়ি চলো, দরকার হয় ওখানে গিয়ে কোনো একটা হোটেলে আমরা 2 ঘন্টার জন্য ভাড়া নিয়ে একটু স্টে করব, কিন্তু পৌঁছে যাই। আমাদের ট্রেন পদাতিক এবং সেটি 8:30টায় এনজিপিতে ঢোকে। আমরা চলেছি, এখানে গাড়ি জ্যামে আটকানো। দেখুন সমস্ত সবজি বিক্রি হচ্ছে, আর প্রচুর মানুষজন, গাড়ি আটকে রয়েছে এখানে বেশ একটু দীর্ঘক্ষণ। এরপর যেটা সুবিধে হলো, এই যে একটা হর্ন শুনলেন, কোনো এক ভিআইপি পাস করলেন, গাড়িতে পতাকা লাগানো ছিল। আর আমাদের সুবিধে হলো, আমাদের গাড়িটা ঠিক ভিআইপির গাড়ির পরেই ছিল, যার ফলে এর পরের রাস্তাটা আমরা তেমন জ্যাম পাইনি। যেহেতু ভিআইপি গাড়িকে তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়া হচ্ছে রাস্তা, তাই এই সুযোগে, মানুষ বলে না সুযোগের সদ্ব্যবহার,
অনেকটা যেন তাই। আমাদের ড্রাইভার দাদা ঠিক ভিআইপির গাড়ির পেছন পেছন চললেন। আমরা এগিয়ে যাচ্ছি এবার এনজিপির দিকে। এখন এই দার্জিলিংয়ের পথেই নামছি আস্তে আস্তে। বিভিন্ন ধরনের বাড়ি, বিভিন্ন ধরনের পসরা, বিভিন্ন ধরনের মানুষ। আমি মোবাইলটা ধরেছিলাম, ধরে এদেরকে দেখছিলাম, কারণ আমি জানি না আবার কবে আসবো। গাড়িতে যে গানটা বাজছে, এই গানটা যেন এই সময়ের সাথে মিলে যাচ্ছে। अभी ना जाओ दिल अभी खड़ा नहीं, अभी अभी तो आए हो, बहार बन के छाए हो। এই গানটার সাথে সাথেই আমরা চলেছি এনজিপির দিকে। নানান রকম দৃশ্য, আসলে দৃশ্য দেখলে ভালো, আবার যারা অতটা দৃশ্য পছন্দ করে, আমার মনে হয় আপামর মানুষ পছন্দ করেন, কারণ মানুষের প্রত্যেকটি মানুষের ভেতরে না একটা শিশু মানুষ লুকিয়ে থাকে। ওই রবীন্দ্রনাথ বলেছেন না কাবুলিওয়ালায়, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। ঠিক তাই, আমরা আসলে আমাদের ছেলেবেলাটা দেখতে চাই, কিন্তু আমাদের ব্যস্ততা আমাদের দেখতে দেয় না। দেখুন, ওই টয় ট্রেনের রাস্তা ধরেই আমরা এগোচ্ছি, ধীরে ধীরে নিচে নামছি। এখন পাহাড়ের ঢাল বেয়ে নামছি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, আমরা তুমুল বর্ষায় উত্তরবঙ্গ গেছিলাম বর্ষাকে এনজয় করব বলে, কিন্তু কোথাও জানেন তেমন বর্ষা আমাদের বিঘ্ন ঘটালো না, না বেড়াতে গিয়ে। এটা আমরা যখন গেছি জুলাই মাসে, তখন বর্ষাটা সেভাবে, যদিও এখন তুমুল বর্ষাকাল, কিন্তু বর্ষা পাইনি। যদিও অল্প অল্প বর্ষা, আমরা যখন যেখানে গেছি বৃষ্টিটা থেমে গেছে, যেন মনে হয় দুদিনের সফরে এসেছে তো ঘুরে দেখো। কিন্তু গাছের পাতাগুলো ভীষণ উজ্জ্বল, কারণ বৃষ্টি পড়ছে তো, যার ফলে ধূসর রঙটা নেই। এবার আমরা সমতলে নেমে গেছি। দেখুন, তালশাঁস কাটা হচ্ছে। এই যে তালশাঁস কাটছে, আমাদের কলকাতায় না তালশাঁসগুলো ছাড়িয়ে বিক্রি করে, আর এই যে কাকু কাটছেন, কাকুকে বললাম, কাকু ছাড়িয়ে পুরোটা কেটে দিন, তা নাহলে খাবো কী করে। কাকু বললেন, না, আমরা এভাবেই দিই। আমার মনে হলো, উনি বললেন 3খানা আটি পাবেন ভেতরে, আমি গোড়াটা কেটেই দিয়েছি, শুধু চাকু দিয়ে বার করে নেবেন। আমার মনে হলো এটাই বোধহয় জীবনের কথা। এই তালশাঁস মতন আমাদের যে 3টে গোড়াপত্তন, 3টে আটি, আমাদের জীবনটা এভাবে ঈশ্বর পাঠিয়ে দেন। প্রথমে শৈশব, তারপরে যৌবন, আর শেষে বার্ধক্য। 3টে আটি কিন্তু ওর ভেতরেই আছে, এই তালশাঁসের ভিতরে। আর এই কাকু, উনি বোধহয় বিধাতা, 3টে আটি উনি বলে দিলেন বার করে নেবে। বা তুমি যদি চাকু দিয়ে সুন্দর করে বার করতে পারো, তাহলে সেটা তোমার। ঠিক যেমন আমাদের জীবন, যদি শৈশবে গঠন করতে পারি, যৌবনে সুন্দর থাকতে পারি, তাহলে বার্ধক্যও ভালো হবে। কারণ দেখুন, দুটো যদি বেরিয়ে যায় ভালোভাবে, তৃতীয়টা তো শিখেই যাব কেমন করে বেরোবে। কাজেই শৈশব আর যৌবন যদি ভালো হয়, তাহলে বার্ধক্যও ভালো হবে। আমার মেয়ে সামনে বসে আছে, মানে আমার পাশে, আর গুবলু। আমার মেয়ে বলছে, কেন তুমি বাবাকে এতক্ষণ ওখানে পাঠালে? আমি বললাম, দেখ, এভাবে কাটাটাও তো দেখি না, আমার ভাল লাগছে দেখতে। তাই কাকু সুন্দর নিপুণভাবে এত সুন্দর কাটলেন। আরও কয়েকজন গ্রাহক এসে দাঁড়িয়েছেন। এবারের উত্তরবঙ্গ সফর আমাদের শেষ হয়ে গেল। গুবলু ট্রেনে উঠে পড়েছে পদাতিকে। মাঝে আমরা একটা হোটেলে বিশ্রাম নিয়েছিলাম, সেই হোটেলটা আর আপনাদের দেখাচ্ছি না।
দেখুন ভোর হয়ে গেছে, আমরা শিয়ালদায় ঢুকছি। এই যে আমার মেয়ে বলছে সরাইঘাট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আমরা শিয়ালদার কাছাকাছি এসে গেছি। এবার বাড়ি ফিরবো। আবারও একটা নতুন ভিডিওর সাথে আপনাদের কাছে আসব। যদি আমার বলা ভালো লাগে আমাকে উৎসাহিত করবেন, চ্যানেলটা লাইক কমেন্ট করবেন। আপনাদের জন্যই আমরা